ওয়েলকাম টু এই ক্লাসরুম। আজকে আমরা 9th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আজকে দেখব। তাহলে আজকে আমরা 9টা প্রশ্ন নিয়ে আসছি, তাহলে একটা একটা করে প্রশ্নটা দেখব। তাহলে প্রথম প্রশ্নতে চলে আসি। প্রথম প্রশ্ন দেখবেন, উইচ টু স্টেট, কোন দুটো রাজ্য রিসেন্টলি সাইন করেছে একটা এগ্রিমেন্ট, কিসের এগ্রিমেন্ট? ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য 72,000 কোটি টাকা। এই দুটো রিভারকে কি করবে? লিঙ্ক করবে, আপসে মানে কি করবে? লিঙ্ক করবে। কোন দুটো রিভার? একটা হচ্ছে পর্বতী, কালিসিন্ধি, চম্বল রিভার। এই দুটো রিভার কে লিঙ্ক করবে, তাই জন্য 72,000 কোটি টাকার উপরে একটা সাইন করা হচ্ছে, এমওইউ করা হচ্ছে, যাকে বলা হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই কোন দুটো রাজ্য? তাহলে একটা রাজ্য নাম হচ্ছে রাজস্থান, অন্য রাজ্য নাম হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে মধ্যপ্রদেশ আর রাজস্থান চিফ মিনিস্টার সাইন করেছেন কোথায়? ভোপালের মধ্যে। কত টাকার উপরে? 72,000 কোটি টাকার উপরে সাইন করেছেন। এর কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য হচ্ছে যে রাজস্থানে যে নদীর উপরে অতিরিক্ত জল হচ্ছে, সে নদীর থেকে জলটা ট্রান্সফার করে যেখানে যে নদীর জলের অভাব, ঠিক আছে, সেই নদীকে জল ট্রান্সফার করার জন্য এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কত কি হবে? এটা যদি হয় তাহলে 13 জেলা, রাজস্থান আর মধ্যপ্রদেশের 13 জেলাকে লাভ হবে, জল পাওয়া যাবে যেখানে জলের অভাব। ঠিক আছে, তাহলে কতগুলোকে সেচ করবে? তাহলে কতগুলো জায়গাকে সেচ করবে? তাহলে 2 লাখ হেক্টর জায়গাকে সেচ করা হবে, এটা যদি এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় বা এই প্রজেক্টের নিয়ে। তাহলে আমরা দেখবো, আর মধ্যপ্রদেশ আর রাজস্থান এটা এই দুটো যেটা রাজ্য, একটা রিলিজিয়াস সাইটও আছে, রিলিজিয়াস একটা ধার্মিক সাইটও আছে, সেটা নিয়ে ওনারা এই চিন্তা ভাবনা করলো। তাহলে চম্বল রিভারের উৎপত্তি যদি আমরা দেখি, তাহলে আমরা জানি চম্বল রিভারটা উৎপত্তি কথা হচ্ছে মৌ, মধ্যপ্রদেশ একটা জায়গা মৌ, সেখানে একটা ভিদিয়া রেঞ্জ থেকে এই চম্বল রিভারের উৎপত্তি। ঠিক আছে, মধ্যপ্রদেশে মৌ, সেখানে একটা ভিদিয়া রেঞ্জের থেকে উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে কোথায় ফল করে যায়, কোথায় নিজের জলটা অন্য জায়গা বা কোথায় যে মিশিয়ে যায়? তাহলে এই যে চম্বল রিভার কোথায় যে মিশে যায়? উত্তরপ্রদেশের যমুনা রিভারে যে নিজে জলকে ওখানে জলতে মিশিয়ে যায়। ঠিক আছে, তাহলে কোন কোন 3টে রাজ্য হয় চম্বল রিভার পাস করে? তাহলে চম্বল রিভার হচ্ছে আপনার মধ্যপ্রদেশ থেকে বের হয়, তারপর রাজস্থান, তারপর উত্তরপ্রদেশে যমুনা রিভারে মিশিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ট্রিবিউটারি কি হলো? শিপ্রা, ছোটি কালিসিন্ধি, সিবান্না, রত্নাম, এইসব ওর ট্রিবিউটারি কার? চম্বল রিভারে। তাহলে নতুন নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন দেখবেন, কোন মন্ত্রীর মধ্যে ডেভেলপ করা হয়েছে, তৈরি করা হয়েছে একটা পোর্টাল যার নাম হচ্ছে ই সাংখ্যিকি। তাহলে ই সাংখ্যিকি কোন মিনিস্ট্রি বা কোন মন্ত্রী এটা তৈরি করেছে? তার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স, MOSPI, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। যদি এর মন্ত্রীর নাম জিজ্ঞাসা করা হয়, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর মন্ত্রীর নাম কি? তাহলে রাও ইন্দ্রজিৎ সিং। ইনি মোদি 2.0 উনি মন্ত্রী, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এটা এই পোর্টালটা কে লঞ্চ করেছে? লঞ্চ করেছে ডক্টর অরবিন্দ পানেগরিয়া। ডক্টর অরবিন্দ পানেগরিয়া ইনি লঞ্চ করেছেন। কোন দিনে লঞ্চ করেছেন? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, যে দিনে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালিত হয় সেদিন লঞ্চ করেছেন। এটা কোন দিন হয়? 29 জুনে আমরা স্ট্যাটিস্টিক্স ডে পালিত করি। কার নামের উপরে আমরা এই ডেটা সেলিব্রেট করি? সেটা হচ্ছে পিসি মহালনোবিস। ঠিক আছে, পিসি মানে হচ্ছে প্রশান্ত চন্দ্র। ঠিক আছে, তাহলে ইনি লঞ্চ করেছেন। তাহলে 2024 এর থিম কি? স্ট্যাটিস্টিক্স ডে থিম হচ্ছে ইউজ অফ ডাটা ফর ডিসিশন মেকিং। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডে কি হচ্ছে থিম হচ্ছে। ঠিক আছে, এই লঞ্চ কেন করা হলে, কি উদ্দেশ্য নিয়ে লঞ্চ করা হলে? এই পোর্টালের মধ্যে অনেকগুলো তথ্য পাওয়া যাবে, অনেকগুলো ডেটা পাওয়া যাবে। সেই ডেটা নিয়ে যারা পলিসি রেডি করবে, যারা আইন বানাবে, যারা নতুন নতুন ল রেডি করবে, তা সেই পোর্টাল ওকে অনেকগুলো হেল্প পাওয়া যাবে, সেখান থেকে ওই তথ্য নেওয়া হবে, সেখান থেকে ওই অনেকগুলো তথ্য খাবে। সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, WPI, হোলসেল প্রাইস ইন্ডেক্স, এইভাবে আলাদা আলাদা যেটা তথ্য
সেটা এই পোর্টালের মধ্যে পাওয়া যাবে। সেটা নিয়ে এই লঞ্চ করা হলো এই ওয়েবসাইটের মধ্যে কোন দিনে, স্ট্যাটিস্টিক্স ডে দিনে। ঠিক আছে, তো নতুন প্রশ্ন চলে আসি। 3 নম্বর দেখবেন কোন রেকর্ড ভেঙেছে ন্যাশনাল রেকর্ড, জাতীয় রেকর্ড ভাঙা হলো কি মেন্স 3000 মিটার স্টিপলেচেস একটা খেলা মানে রেস হয়, দৌড় হয়। সেই দৌড়ের মধ্যে অনেকগুলো বাধা দেওয়া হয়, মানে মাঝখানে এইভাবে ট্র্যাক করা হয় যেটা আপনাকে জাম্প করে করে আসতে হবে। সেই খেলাকে আমরা, সেই দৌড়কে আমরা কি বলি, স্টিপলেচেস। ঠিক আছে, তো এই দৌড় যেটা হচ্ছে, এই রেস যেটা হচ্ছে, এই রেসে একটা রেকর্ড ভাঙা হলো। সে কে ভেঙেছে আর কার রেকর্ড ভাঙা হয়েছে? সে ভেঙেছে অবিনাশ সাবলে, যার নাম। ঠিক আছে, উনি কি করেছেন 8 মিনিট 9.91 সেকেন্ডে রেকর্ড করেছে 3000 মিটার, মিন্স 3 কিলোমিটার স্টিপলেচেস দৌড়, স্টিপলেচেস রেসের মধ্যে। কোথায় এই রেকর্ড ভাঙা হয়েছে? তাহলে ডায়মন্ড লিগ 2024-এ এই রেকর্ড ভাঙা হলো। এর আগের রেকর্ড কে কার নামে ছিল? এই আগের রেকর্ডে অবিনাশ সাবলের নামে ছিল, মানে উনি নিজের রেকর্ডটা নিজেই ভাঙলো। আগে ওনার রেকর্ড ছিল 8 মিটার 11.20 সেকেন্ড, এখন যে উনি নতুন রেকর্ড করেছেন 8 মিনিট 9.91 সেকেন্ড রেকর্ড। তো এই 8.11 মিনিট 20 সেকেন্ড রেকর্ড এটা কোথায় করা হলো? তাহলে দু বছর আগে একটা অলিম্পিক গেম হয়েছিল, কোথায়? ব্রিমিংহাম। এই ব্রিমিংহাম কোথায় আছে? এই ব্রিমিংহাম হচ্ছে ইংল্যান্ডের মধ্যে। তাহলে ইংল্যান্ডের মধ্যে এটা অলিম্পিক গেম করা হয়েছিল। ঠিক আছে, তাহলে সেখানে কি সিলভার উনি মেডেল নিয়েছিলেন। ঠিক আছে, অবিনাশ সাবলে উনি সিলভার মেডেল উনি নিয়েছিলেন। ঠিক আছে, তো ডায়মন্ড লিগ কে হোস্ট করে বা কে অর্গানাইজ করে? তাহলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এই ডায়মন্ড লিগ 2024 অর্গানাইজ করেছে। নেক্সট কোশ্চেন দেখবেন কোন স্টেট হোস্ট করছে 133তম দুরান্ত কাপ। ঠিক আছে, তো দুরান্ত কাপ যেটা স্প্যান্ড করা হলো, নতুন ভেন্যু এই দুরান্ত কাপের মধ্যে জোড়া হলো, যেখানে খেলা হবে। দুটো সিটি ওখানে নিউ অ্যাড করা হলো, সেই দুটো সিটি আমরা দেখবো। এই কলকাতা কোন রাজ্যের মধ্যে? ওয়েস্ট বেঙ্গলের সিটি, সেখানে দুরান্ত কাপ খেলা হবে। কোকরাঝাড় কোথায় আছে? এটা আসামের মধ্যে, সেখানে খেলা হবে। জামশেদপুর কোথায় আছে? ঝাড়খণ্ড, সেখানে দুরান্ত কাপ খেলা হবে। আর শিলং কি হচ্ছে? ক্যাপিটাল অফ মেঘালয়, ক্যাপিটাল অফ মেঘালয়। এই চারটে সিটির মধ্যে দুরান্ত কাপ খেলা হবে। ঠিক আছে, আর দুরান্ত কাপের এডিশন যদি জিজ্ঞেস করা হয় তাহলে কত হবে? 133তম। ঠিক আছে, এই দুটো সিটি। তাহলে দেখুন এই দুরান্ত কাপের মধ্যে আপনাদেরকে 24টা টিম দেখা হবে। ঠিক আছে, আপনারা দেখবেন 24টা টিম কিভাবে পার্টিসিপেট করবেন। এই 24টা টিমকে আমরা 6 গ্রুপে ওনারা ভাগ করবেন। ঠিক আছে, কতগুলো ম্যাচ হবে? টোটাল ম্যাচ হবে 43 টোটাল ম্যাচ হবে। ফাইনাল কত হবে? বিবেকানন্দা ইউবা ভারতী করিরঙ্গম এই স্টেডিয়ামে ফাইনাল, যাকে আমরা সল্টলেক স্টেডিয়াম বলে থাকি, এই স্টেডিয়ামে খেলা হবে। তাহলে দুরান্ত কাপ যেটা হচ্ছে স্পন্সর কে করছে? স্পন্সর করছে ইন্ডিয়ান অয়েল। ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল বা কোল ইন্ডিয়া লিমিটেড, ইনি স্পন্সর করছিলেন। প্রথমবার কোথায় খেলা হয়েছিল দুরান্ত কাপ? 1808 সালে সিমলাতে হিমাচল প্রদেশে খেলা হয়েছিল। কে অর্গানাইজ করেছিল? কে ফুটবল টুর্নামেন্ট সোসাইটি অ্যান্ড AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এই দুটো সংস্থা অর্গানাইজ করেছিল। ঠিক আছে, তাহলে আপনারা দেখবেন এটা একটা ক্লাব ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে, এশিয়ার মধ্যে এটা সবথেকে পুরনো ক্লাব ফুটবল টুর্নামেন্ট। আর যদি আমি বিশ্ব ব্যাপারে বলি তাহলে এটা ওয়ার্ল্ডের 5 নম্বরে ওটা একটা ফুটবল টুর্নামেন্ট দুরান্ত কাপ। দুরান্ত কাপে যদি বলি সবথেকে বেশি দুরান্ত কাপ কে জিতেছেন তাহলে কি হয়ে যাবে? মোহনবাগান। ঠিক আছে, মোহনবাগান কতবার? 17 বার। দ্বিতীয় নম্বরে যদি কে আছে দুরান্ত কাপে তাহলে বলবো ইস্ট বেঙ্গল, এটা কতবার? 16 বার, 16 বার জিতেছেন। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখবেন হু হ্যাভ ডেভেলপ কোন তৈরি করেছে কি ইন্ডিজিনাস দেশি লাইট ট্যাঙ্ক জোড়োয়ার। ঠিক আছে, তাহলে কোন অর্গানাইজেশন বা কোন কোম্পানি একটা ট্যাঙ্ক তৈরি করেছে যার নাম হচ্ছে জোড়োয়ার। তাহলে দুটো কোম্পানি মিলে করেছে, একটা আমাদের DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যে ডিফেন্স সামানগুলো তৈরি করে, তার সাথে একটা বড় কোম্পানি L&T লার্সেন অ্যান্ড টার্বো। এই দুটো কোম্পানি DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড L&T লার্সেন অ্যান্ড টার্বো, এই দুটো কোম্পানি
মিলিয়ে একটা ট্যাঙ্ক রেডি করা হয়েছে যার নাম জোরওয়ার। জোরওয়ার কার নামের উপর জোরওয়ার রাখা হয়েছিল? তাহলে দেখবেন এই জোরওয়ার যেটা হচ্ছে একটা 19th সেঞ্চুরির একটা সেনাপতি, জোরওয়ার জেনারেল জোরওয়ার সিং। এটা কার সেনাপতি? এই সেনাপতি হচ্ছে গুলাব সিং, রাজা গুলাব সিং। ঠিক আছে, রাজা গুলাব সিং কোথায় রাজা ছিলেন? ইনি ছিলেন জম্মু। জম্মু মিন্স জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর রাজা গুলাব সিং এর সেনাপতি যার নাম হচ্ছে জোরওয়ার সিং, সে তার নামের উপর একটা ট্যাঙ্ক রেডি, তার নামের উপর ট্যাঙ্কের নাম রাখা হলো। ঠিক আছে, এই ট্যাঙ্ক কি কাজ করবে? যতগুলো স্টিম ওয়েদার থাকে, আবহাওয়া থাকে বা হাই অল্টিটিউড যতগুলো উপরে জায়গা হয় সে ভালো করে কাজ করবে। আর সেটা কোথায় আমাদের থাকবে? সেটা থাকবে নর্থার্ন বর্ডারে। নর্থার্ন বর্ডার বলতে গেলে জম্মু কাশ্মীরে থাকবে, সিকিমে থাকবে, ঠিক আছে, অরুণাচল প্রদেশে থাকবে, এইসব বর্ডারে থাকবে কি এই ট্যাঙ্ক, জোরওয়ার ট্যাঙ্ক। ঠিক আছে, কত পাওয়ার? 750 হর্স পাওয়ার একটা ট্যাঙ্ক। নেক্সট প্রশ্ন চলে আসি, উইচ স্টেট গভর্নমেন্ট, কোন রাজ্যের গভর্নমেন্ট একটা স্থাপন করেছে মিত্র ভ্যান? কোথায়? নেপাল বর্ডারের সীমায় উপরে বা নেপাল বর্ডার সীমান্ত উপরে কি রেডি করবে? স্টেট গভর্নমেন্ট কোন রাজ্য করেছে মিত্র ভ্যান? মিত্র ভ্যান করেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। মিত্র ভ্যানটা কি একটু জেনে নিন। মিত্র ভ্যানটা হচ্ছে যে নেপাল বর্ডার যে সীমান্ত, দেখুন এই নেপাল বর্ডারের সীমান্ত, এই নেপাল বর্ডারের সীমান্ত কি করা হবে? স্যাপলিং, ঠিক আছে, মানে চারা গাছ যাকে আমরা বলি, এই চারা গাছ রোপণ করা হবে। কি করা হবে? প্ল্যান্ট করা হবে। কতগুলো প্ল্যান্ট করা হবে? 35 কোটি। ঠিক আছে, 35 কোটি। ঠিক আছে, তাহলে দেখবো আমরা 35 কোটি 35 ডিস্ট্রিক্টে। ঠিক আছে, 35 কোটি স্যাপলিং চারা গাছ 35 জেলার উপরে রোপণ করা হবে। এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ গভর্নমেন্টে। ঠিক আছে, কোন অভিযানের মধ্যে? তাহলে অভিযান যদি জিজ্ঞেস করে বৃক্ষারোপণ জন অভিযান 2024 মধ্যে মিত্রা ভ্যান কি হলো? আমরা কি করব? এনহ্যান্সিং গ্রিনারি। গ্রিনারি মানে ওই গ্রিন আমরা যে গ্রিন আর্থের কথা বলি সেই উপরে ফোকাস করে উত্তরপ্রদেশ আর নেপালের বর্ডার উপরে রোপণ করা হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি ক্যাপিটাল কি হচ্ছে? নেপালের ক্যাপিটাল। তাহলে উত্তরপ্রদেশের ক্যাপিটাল হয়ে যাবে লখনৌ। উত্তরপ্রদেশের সিএম এর নাম যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের সিএম এর নাম যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের যদি গভর্নরের নাম জিজ্ঞেস করলে তাহলে আনন্দীবেন পটেল। উত্তরপ্রদেশের ক্যাপিটাল গভর্নরের নাম, রাজ্যপালের নাম আনন্দীবেন পটেল। আর উত্তরপ্রদেশে মাত্র একটা ন্যাশনাল পার্ক হয়েছে যার নাম হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর উত্তরপ্রদেশ যদি এই প্রতিবেশী রাজ্যের নাম জিজ্ঞেস করি তাহলে কি হবে? বিহার, তারপর ঝাড়খণ্ড, তারপর আপনার হয়ে যাবে মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, এই সব মিলিয়ে উত্তরপ্রদেশের প্রতিবেশী রাজ্য। দেখুন আমাদের প্যারিস অলিম্পিকে ফিল্ড ট্র্যাক এন্ড ফিল্ড কন্টিনেন্ট কে হেড করবে, কে লিড করবে, কে হেড করা হয়েছে, কাকে হেড করা হয়েছে? তার নাম হচ্ছে নীরজ চোপড়া। 2024 যে প্যারিস অলিম্পিক হচ্ছে সেখানে যে ট্র্যাক এন্ড ফিল্ড কন্টিনেন্ট যে যিনি লিড করবেন তার নাম হচ্ছে নীরজ চোপড়া। নীরজ চোপড়া কে আছেন? নীরজ চোপড়া ইনি কি হচ্ছে প্রথম এশিয়ান যিনি গোল্ড মেডেল নিয়েছেন। কোথায়? কিসের? জ্যাভলিন থ্রোতে। জ্যাভলিন থ্রোতে উনি সব দিয়ে প্রথম ভারতীয় বা এশিয়ান যিনি গোল্ড মেডেল জিতেছেন। ঠিক আছে, দেখুন হি ইজ দ্য ফার্স্ট এশিয়ান অ্যাথলিট অলিম্পিক গোল্ড মেডেল উনি জ্যাভলিন থ্রোতে নিয়েছেন। and first Asian to win gold in his event at the world championship in বিশ্ব চ্যাম্পিয়নশিপের মধ্যে উনি প্রথম এশিয়ান হয়েছেন। ঠিক আছে, এবং উনি 2016তে আন্ডার 20 মানে 20 বছরের মধ্যে যে খেলা হয় ওয়ার্ল্ড আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে উনি প্রথম ভারতীয় যিনি জ্যাভলিন থ্রোতে উনি রেকর্ড করেছিলেন। কি রেকর্ড ছিলেন? 86.48 মিটার জ্যাভলিন থ্রো করে উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। ঠিক আছে, ওনাকে আর্মিতে একটা পোস্ট দেওয়া হয়েছে, পোস্টের নাম হচ্ছে সুবেদার। ঠিক আছে, সুবেদার পোস্টে ওনাকে অফার করা হলো আর উনি অ্যাকসেপ্ট করলেন এই আর্মির পোস্টটা। দেখুন রিসেন্টলি হু ওন দ্য 2024 এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ রিয়াদে, সৌদি আরবের একটা জায়গা রিয়াদ ক্যাপিটাল, ওই রিয়াদে একটা খেলা হলো এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপ কে জয়ী হলেন? তাহলে নাম হচ্ছে ধ্রুব সিতওয়ালা। তাহলে ধ্রুব সিতওয়ালা পঙ্কজ অ্যাডবাণীকে হারিয়ে 2024 এশিয়ান বিলিয়ার্ডস টাইটেল উনি জিতলেন। এটা নিয়ে উনি 3বার জিতে গেলেন, একবার 2015তে, একবার 2016তে, একবার 2024 উনি কি করলেন? এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 উনি জিতলেন। তাহলে এটা আজকে একটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম।
তাহলে আশা করি আপনাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোই লেগেছে। তাহলে সবাইকে আচ্ছা আরেকটা লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আরো একটা আছে, একটা লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন। রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ বিন অনার্ড উইথ দ্য বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড ফর 2024? তাহলে দেখবেন এই কমিটি এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড কমিটি সব দিয়ে বেস্ট কোন রাজ্যে এগ্রিকালচারে, ঠিক আছে, কৃষির উপরে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র 2024 বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড হয়ে উঠলেন, ঠিক আছে। এই অ্যাওয়ার্ড কে দিয়েছে? এই অ্যাওয়ার্ড দিয়েছে এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ডস কমিটি, যার চেয়ারম্যান কি আছেন? জাস্টিস পি সাদাশিবম, ঠিক আছে। আর এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন, এই অ্যাওয়ার্ডটা 10 জুলাইতে নিউ দিল্লিতে দেওয়া হলো। কে রিসিভ করলেন এই অ্যাওয়ার্ডটা? আমাদের মহারাষ্ট্রের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করলেন, ঠিক আছে। তাহলে দেখুন দুটো মহারাষ্ট্র থেকে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স। একটা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ওখানে সব দিয়ে প্রথম মহিলা চিফ সেক্রেটারি, যার নাম হচ্ছে সুজাতা সৈনিক, ওটা উনি হয়েছেন সব দিয়ে প্রথম মহারাষ্ট্রের সিএস মানে চিফ সেক্রেটারি। আর দ্বিতীয় যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, মহারাষ্ট্র প্রথম এমন রাজ্য হয়েছে যে ফার্স্ট এলএনজি পাওয়ার্ড বাস উনি কি করেছেন? রেডি করেছেন, লঞ্চ করেছেন, ঠিক আছে। তাহলে 5000 ডিজেল ভেহিকলস কে উনি এলএনজি তে ট্রান্সফার করে দিয়েছেন, ঠিক আছে। তাহলে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার নাম হচ্ছে কি? একনাথ সিন্ধে। আর মহারাষ্ট্রের রাজ্যপাল নাম হচ্ছে রমেশ ব্যাস। তাহলে রমেশ ব্যাস যেটা হচ্ছে ওটা রাজ্যপাল মহারাষ্ট্রের, আর মহারাষ্ট্রের যেটা চিফ মিনিস্টার একনাথ সিন্ধে। তাহলে এই 9টা আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম। তাহলে আবার কালকে আপনাদের দিয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। যদি আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনাদেরকে ভালো লাগলো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।